সুপ্রশিক্ষার্থী সকলকেই নিরন্তর শুভেচ্ছা। শিক্ষার্থী, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে তোমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পদার্পণ করেছ। উচ্চ মাধ্যমিক পর্যায়ের এই নতুন অঙ্গন থেকে তোমাদের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমরা মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়ে বেশ অনেকটা সময় কাটিয়েছি। তখন আমাদের সিলেবাসটা ছোট ছিল, সময়টা অনেক বেশি ছিল, কিন্তু শিক্ষার্থীরা এই উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমাদের সময়টা খুব অল্প, কিন্তু আমাদের পাঠ্যসূচি বা সিলেবাসটি অনেক বড়, কিন্তু সময়টি অনেক কম। এই অল্প সময়ে অনেক বড় পাঠ্যসূচিকে আয়ত্ত করার জন্য তোমরা নির্বাচন করেছো মাইলস্টোন কলেজকে। মাইলস্টোন কলেজকে নির্বাচন করে তোমাদের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা হয়তোবা ইতিমধ্যেই জেনে গেছো মাইলস্টোন কলেজ সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত তার শিক্ষা অঙ্গনে এবং শিক্ষা বিস্তারে তার কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে, যার ফলাফলস্বরূপ 2019 সালে ঢাকা শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে, 2008 সালে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে। মাইলস্টোন কলেজ শুধু শিক্ষা নয়, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সকল ক্ষেত্রেই তার কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা মাইলস্টোন কলেজের এই বড় প্রাঙ্গণে তোমাদের পদার্পণ করেছো বা তোমরা নির্বাচন করেছো, এটি তোমাদের জন্য এবং মাইলস্টোন কলেজের জন্য অনেক বড় একটি কৃতিত্বের বিষয়। শিক্ষার্থীরা, আমরা চলে আসি আমাদের আজকের পাঠে। সুপ্রিয় সুধী, সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ ক্লাসটি উপস্থাপনায় রয়েছি আমি কৃষিবিদ মওদুদ আহমেদ, সিনিয়র প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীরা, আমরা আজ আলোচনা করব কি এবং কেন, অর্থাৎ আমাদের কি করা উচিত বা কি করা উচিত নয়, বা কেন করা উচিত, কেন করা উচিত নয়। আজকের এই আলোচনাটি আমাদের শিক্ষা স্তরের একটা নির্দিষ্ট পর্যায় সম্পন্ন হওয়ার পর আমরা পরবর্তী পর্যায়ের কার্যক্রম, পরিকল্পনা, ভবিষ্যৎ নিয়ে আমরা কিছু কথা বলবো। শিক্ষার্থীরা, তোমরা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসেছো। এই উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমি বিশেষ করে কথা বলছি যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তাদের সম্পর্কে। শিক্ষার্থীরা, তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান শাখায় তোমরা নির্বাচন করেছো। তোমরা বিজ্ঞান শাখার একজন শিক্ষার্থী হিসেবে নিজেকে পরিচিত করেছো, সেজন্য আমি তোমাদের সকলকেই আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বিজ্ঞান শাখায় বর্তমান বোর্ড সিলেবাস অনুযায়ী অধ্যয়ন করতে গেলে যে বিষয়গুলো আমরা পাঠ করে থাকি সেগুলো যদি আমরা আগে একটু দেখে নেই। প্রথমে রয়েছে আবশ্যিক বিষয়গুলো। আমরা আবশ্যিক বিষয় হিসেবে বাংলা, ইংরেজি এবং আইসিটি এই তিনটে বিষয় আমরা পড়ে থাকি। এছাড়া শাখাভিত্তিক আবশ্যিক বিষয় বা যেটিকে নৈর্বাচনিক বিষয়ও বলা হয়ে থাকে রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন, এছাড়া জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত। অর্থাৎ এই চারটি বিষয় থেকে যে কোনো তিনটি বিষয়কে আমরা নির্বাচন করতে পারি। তাহলে বাকি থাকে আমাদের চতুর্থ বিষয়, সপ্তম সাবজেক্ট হিসেবে আমরা চতুর্থ বিষয় নির্বাচন করতে পারি, এবং চতুর্থ বিষয় আমরা নির্বাচন করতে পারি বেশ কিছু বিষয় থেকে। সেগুলো হতে পারে জীববিজ্ঞান, উচ্চতর গণিত, কৃষি শিক্ষা, মনোবিজ্ঞান, পরিসংখ্যান। আমি যে কথাগুলো বলছি এগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং ঢাকা শিক্ষা বোর্ডের থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে। শিক্ষার্থীরা, আমরা
এই যে বিষয়গুলো আমরা দেখছি, এরপরে আমাদের আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমাদের জীবনের লক্ষ্যটা কি বা এইম ইন লাইফ কি। খেয়াল করো, তোমরা এখন একবিংশ শতাব্দীতে একটা নতুন একটা আধুনিক বাংলাদেশ পেয়েছো। তোমরা এখন ডিজিটালাইজেশনের মধ্যে আছো। তোমরা মোবাইল ফোন ব্যবহার করতে পারছো, তোমরা ইন্টারনেট ব্যবহার করতে পারছো। শিক্ষার্থীরা, আমরা যে সময় তোমাদের মতো বয়সে ছিলাম বা আমাদের আগের যারা ছিল, তারা কিন্তু তোমাদের মতো এতটা সুযোগ সুবিধা পায়নি। যে কারণে হয়তোবা তারা তাদের নিজেদের জীবনের সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারে নাই, বা সিদ্ধান্ত নিতে তারা কারো সহযোগিতাও পায় নাই। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আমরা সহযোগিতা অনেক পেয়ে থাকি আমার লক্ষ্য নির্ধারণের জন্য। একটি প্রচলিত আছে যে মাঝি নৌকা নিয়ে নদীতে যাচ্ছেন, যদি কোনো ক্রমে নৌকা থেকে বৈঠাটি পড়ে যায়, তাহলে কিন্তু মাঝ নদী থেকে নৌকাটিকে পাড়ে ফিরিয়ে নিয়ে আসা অনেক কষ্টকর বিষয় হয়ে যায়। অথবা যদি দুই নৌকায় পা দেওয়া থাকে, তাহলে লক্ষ্য নির্ধারণ করা আসলেই অনেক কষ্টকর একটি বিষয় হয়। শিক্ষার্থীরা, আমাদের বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীরই অন্যতম প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য চিকিৎসক হওয়া। অর্থাৎ আমরা জন্মগতভাবে যখন আমরা বিজ্ঞান শাখায় ভর্তি হই বা বিজ্ঞান শাখা আমরা যখন নির্বাচন করি, তখন থেকেই আমাদের মাঝে একটি স্বপ্ন বা একটি আকাঙ্ক্ষা কাজ করে থাকে, সেটি হচ্ছে আমাকে চিকিৎসক হতে হবে। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করে দেখি, চিকিৎসক হতে গেলে আমার কোন বিষয়গুলো জানা প্রয়োজন। চিকিৎসক হতে গেলে আমার তিনটি বিষয় অবশ্যই জানতে হবে, হচ্ছে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান। তাহলে আমার নৈর্বাচনিক বিষয় যে চারটি আমি দেখেছি, সেখান থেকে আমার উচ্চতর গণিত না থাকলেও চলছে। চিকিৎসা বিজ্ঞানে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার প্রশ্নপত্রে এই তিনটি বিষয় ছাড়া আরেকটি বিষয় থাকে, সেটি হচ্ছে ইংরেজি, কিছু সাধারণ জ্ঞান এবং কিছু কম্পিউটার বা ইন্টারনেট ভিত্তিক প্রশ্ন। শিক্ষার্থীরা, আমরা হয়তোবা অনেকেই জানি না চিকিৎসক হতে গেলে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করার জন্য আমাকে জিপিএ 8.5 পেতে হয়। অর্থাৎ এর কম জিপিএ যদি আমি পাই, তাহলে আমি হয়তোবা পরীক্ষার অবতীর্ণ হওয়ার সুযোগই পাবো না। সে কারণের জন্য আমাদের অবশ্যই এসএসসি এবং এইচএসসি এই দুইটি স্তরে ভালো জিপিএ থাকা অনস্বীকার্য। শিক্ষার্থীরা, আমাদের এরপর প্রকৌশলী শাখায় অধ্যয়ন করার জন্য বা পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য আমার যে বিষয়গুলো প্রয়োজন, সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এবং এর পাশাপাশি ইংরেজি। শিক্ষার্থীরা, এই চারটি বিষয়ে যদি আমার ভালো জিপিএ থাকে, তখন আমি প্রকৌশলী শাখায় পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে পারি। আমাদের বাংলাদেশে যতগুলো প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে, তার প্রত্যেকটিতেই একই ধরনের ব্যবস্থা। এবার আসি আমাদের লক্ষ্য নির্ধারণের জন্য। আমরা যদি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, যেমন সেখানে যদি বিজ্ঞান অনুষদে আমরা পরীক্ষা দিয়ে চেষ্টা করি, অথবা সামাজিক বিজ্ঞান অনুষদে পরীক্ষা দেওয়ার চেষ্টা করে থাকি, তাহলে সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদে পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজন পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞান এবং ইংরেজি। তাহলে এই চারটি বিষয় পরীক্ষা দেওয়ার মাধ্যমেই আমি কিন্তু বিজ্ঞান অনুষদে অধ্যয়ন করার সুযোগ পেয়ে থাকি। আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশে বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে আমি অধ্যয়ন করার সুযোগ পেতে পারি।
কি বিষয়? কৃষি বিষয়ক অনার্স বা গ্রাজুয়েশন করার জন্য। সেটি হতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগে। শিক্ষার্থীরা, আমরা এবার একটু দেখব আসলে আমাদের কি করা উচিত। আমি যে লক্ষ্যগুলো দেখলাম, এই লক্ষ্যগুলো পূরণের জন্য, এই লক্ষ্যগুলো আমাকে লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে কি কাজ করা উচিত বা আমি কিভাবে এখানে প্রস্তুতি নিতে পারি। প্রথমেই যদি আমরা দেখি, রয়েছে আমাদের অত্যধিক পড়ার চাপ। শিক্ষার্থীরা খেয়াল করো যে আমাকে অবশ্যই পদার্থ এবং রসায়ন ভালো করতেই হবে। কেন? আমি যদি চিকিৎসা শাখায় যাই, আমি যদি প্রকৌশল শাখায় যাই, আমি যদি যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে ভর্তি হতে চাই, তাহলে আমাকে অবশ্যই পদার্থ এবং রসায়নে আমাকে ভালো করতে হবে। তাহলে বিজ্ঞান শাখার শিক্ষার্থী হিসেবে আমাকে পদার্থ এবং রসায়নে আমাকে অবশ্যই একটি A+ অর্জন করতে হবে। পাশাপাশি আমরা দেখেছি যে আমার প্রত্যেকটি শাখায় পরীক্ষা দেওয়ার জন্য বা আমার ভালো অবস্থান করার জন্য ইংরেজির প্রয়োজন। তাহলে আমি পদার্থ, রসায়ন এবং এর পাশাপাশি আমাকে ইংরেজিতেও ভালো করা প্রয়োজন। এই তিনটি বিষয়কে আমি যখন ভালো করতে যাব, এর পাশাপাশি আমি যে অংশে যাব, আমি যদি যে কথাটি একটু আগেই বলছিলাম গল্পের মাধ্যমে, আমি যদি দুই নৌকায় পা দিই, আমি যদি জীববিজ্ঞান অধ্যয়ন করি, আমি যদি গণিত অধ্যয়ন করি, তখন আমাকে কয়টি বিষয়? মোট 5টি বিষয়কে আমার গুরুত্ব সহকারে অধ্যয়ন করতে হচ্ছে। সেক্ষেত্রে আমার কোনো একটি অংশ থেকে যদি আমার একটা ফলাফল খারাপ হয়ে যায়, তখন কিন্তু আমার লক্ষ্য পূরণে আমি সফল নাও হতে পারি। সে কারণের জন্যই আমরা কি করতে পারি? আমরা চতুর্থ বিষয় নির্বাচনের ক্ষেত্রে একটু চিন্তা করতে পারি। আমরা চতুর্থ বিষয় হিসেবে আমরা কৃষি শিক্ষা নির্বাচন করতে পারি। শিক্ষার্থীরা, আমরা যদি চতুর্থ বিষয় হিসেবে কৃষি শিক্ষা নির্বাচন করি, তাহলে আমাদের কি হতে পারে? শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো যে কৃষি শিক্ষা এই বিষয়টিতে তোমাদের বোর্ডের যদি আমরা 100 নম্বরকে বিভিন্ন ভাগে ভাগ করে থাকি, তাহলে বহু নির্বাচনীতে রয়েছে 25 নম্বর, সৃজনশীলে 50 নম্বর, ব্যবহারিকে 25 নম্বর। এই হচ্ছে মোট 100 নম্বর। এর মাঝে তোমাদের ব্যবহারিকের 25 নম্বর অনেকাংশেই সহজ। এছাড়া বহু নির্বাচন অংশের 25-এর মাঝে তোমরা খুব ভালোই করতে পারো। আর সৃজনশীল অংশটি সামান্য একটু জ্ঞানের মাধ্যমে তুমি এখান থেকে কিন্তু একটি A+ খুব সহজেই তুমি অর্জন করতে পারছো। তাহলে শিক্ষার্থীরা, এখন আমাদের প্রশ্ন, আমি কেন কৃষি শিক্ষা পড়ব? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খেয়াল করো। আমি কেন কৃষি শিক্ষা পড়ব বা কৃষি শিক্ষা পড়ে আমার এখানে সুবিধাটা কি হবে? শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা প্রথম থেকে আসি। আমরা বলেছি পদার্থ বিজ্ঞানের কথা, আমরা বলেছি রসায়ন বিজ্ঞানের কথা। আমি যদি পদার্থ এবং রসায়নে যদি আমি পরিপূর্ণ সময়টুকু দিতে পারি, দিয়ে যদি এখানে একটি A+ তৈরি করতে পারি, এটি আমার জীবনের লক্ষ্যে পৌঁছার জন্য অনেকাংশেই সহজ হবে। শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, আমার এর পাশাপাশি আমাকে ইংরেজিতে ভালো করতে হচ্ছে, আমাকে জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিতে ভালো করতে হচ্ছে। তাহলে আমি যদি 5টি অংশেই সমানভাবে যতটুকু শ্রম দিচ্ছি, সেই 5টি অংশে সমানভাবে শ্রম দিয়ে যদি আমি সফল হতে না পারি, এর চেয়ে আমি একটি বিষয় কম রেখে, অর্থাৎ ওই সময়টুকু যদি আমি 4টি বিষয়কে দেই, তাহলে কি আমার 4টি বিষয় অবশ্যই বেশি সময় পাচ্ছে? এবং এই বেশি সময় পাওয়ার কারণে আমার কিন্তু 4টি বিষয়ে রেজাল্ট বা ফলাফল ভালো করা অনেকাংশেই সম্ভব হচ্ছে। শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, আমরা এই বিষয়গুলোতে আমরা যদি কৃষি বিষয়ের কথা বলি, আমরা কৃষি বিষয় নিয়ে আমরা এখানে আসলে কি পড়াশোনা করছি বা আমরা কি এখান থেকে জানার চেষ্টা করছি?
শিক্ষার্থীরা, তোমরা পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত বা জীববিজ্ঞানে তোমরা যে অংশগুলো পড়ছো সেই অংশগুলো কিন্তু সবকিছুই তোমরা এখানে পাচ্ছ। কিভাবে পাচ্ছ? প্রথম কথা সেটি হচ্ছে তোমার কৃষি শিক্ষা বিভাগের যতগুলো শিক্ষক রয়েছে তারা সবাই কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনকারী। কৃষি বিষয়কে কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সের সিস্টার সাবজেক্ট বলা হয়, অর্থাৎ জীববিজ্ঞানের শাখা সাবজেক্ট বা সিস্টার সাবজেক্ট যদি বলা হয়ে থাকে তাহলে সেটি কৃষি শিক্ষা। শিক্ষার্থীরা, আমরা এখানে কি করছো? এখানে তুমি বিভিন্ন পদ্ধতি, প্রক্রিয়া সম্পর্কে জানার চেষ্টা করছো। শিক্ষার্থীরা, কৃষি শিক্ষা তোমাকে অতি সহজে ও সাবলীলভাবে একটি এ প্লাস প্রাপ্তিতে সহযোগিতা করছে। অর্থাৎ তোমার চিকিৎসা শাস্ত্র বলো, তোমার প্রকৌশল শাখা বলো, তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ বলো, তুমি যে কোনো অনুষদে যদি তুমি যেতে চাও তাহলে কিন্তু কৃষি তোমাকে পাশে থেকে খুব ভালো সহযোগিতা করছে। এজন্য তোমাকে অতিরিক্ত পরিশ্রম খুব বেশি করার প্রয়োজন নেই। এখন আমরা একটু দেখব যে যদি আমি কৃষি বিষয়টা পড়ি তাহলে এর মাঝে আমি কি কি বিষয় জানতে পারবো। শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, যদি আমি কৃষি বিষয়টি পড়ি তাহলে আমি এর মাঝে 6 ধরনের বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। একটি হচ্ছে মাঠ ফসল, অর্থাৎ ধান, গম, ভুট্টা ইত্যাদি ফসল সম্পর্কে আমরা এখানে জানার চেষ্টা করব। উদ্যান ফসল, এখানে ফল জাতীয়, ফুল জাতীয়, সবজি জাতীয় বা মশলা জাতীয় উদ্ভিদগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। মৎস্য ক্ষেত্র, অর্থাৎ আমাদের জলাশয়ে সেটা স্বাদু পানি হোক, লোনা পানি হোক, আধা লোনা পানি হোক বা বায়োফ্লক্স পদ্ধতি হোক, আমরা এখানে কিভাবে মাছ চাষ করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। পোল্ট্রি ক্ষেত্রে আমরা কিভাবে মুরগির লালন পালন করতে পারি, কিভাবে মুরগি থেকে ডিম ফোটানো যায়, কিভাবে ব্রয়লার মুরগি লালন পালন করা যায়, কিভাবে লেয়ার মুরগি লালন পালন করা যায় সেই বিষয়টি জানবো। গবাদি পশু, কিভাবে গরু মোটা তাজাকরণ করা যায়, কিভাবে গবাদি পশু থেকে দুধ উৎপাদন করা যায় বা কেন এখান থেকে আমরা কি সুবিধা পেতে পারি সেই বিষয়টি জানবো। আমরা কিভাবে বৃক্ষরোপণ করতে পারি, বৃক্ষের কিভাবে আমরা বিভিন্ন পরিচর্যা করতে পারি, এই বিষয়গুলো আমরা এখান থেকে জানার চেষ্টা করব। শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, এখন এই যে ক্ষেত্রগুলোর কথা আমরা বলছি এই ক্ষেত্রগুলোতে আমরা কোন বিষয়গুলো আলোচনা করব বা আমাদের এখানে আলোচ্য বিষয় কি কি ধরনের হতে পারে। আমি একটু আগেই বলেছি যে কৃষি কিন্তু জীববিজ্ঞানের সিস্টার সাবজেক্ট বলা হয়ে থাকতে পারে। আমরা এখানে পিএইচ বিষয় আলোচনা করব, যে বিষয়ে আমরা বিস্তারিতভাবে রসায়নবিদ্যায় আলোচনা করেছি। তাহলে আমার এখানে পিএইচ অংশটুকু পড়ার জন্য অতিরিক্ত সময় ব্যবহারের প্রয়োজন নেই। এখানে আমি প্রযুক্তি সম্পর্কে জানবো, অর্থাৎ আমি এখানে জানবো যে আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমি জানতে চেষ্টা করব, আমি এখান থেকে বায়োকেমিস্ট্রি সম্পর্কে জানবো, আমি এখান থেকে রিবন রেটিং পদ্ধতি সম্পর্কে জানবো, আমি এখান থেকে মৌমাছি পালন পদ্ধতি সম্পর্কে জানবো, আমি এখান থেকে গবাদি পশুর প্রজনন সম্পর্কে জানবো। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, এই যে বিষয়গুলো সম্পর্কে আমি জানছি বা জানার চেষ্টা করছি, যা আমার পরবর্তীতে উচ্চতর শিক্ষা অর্জনে অবশ্যই সহযোগিতা করবে, অথবা এই জ্ঞানটুকু আমাকে ভবিষ্যতে আমার লক্ষ্য নির্ধারণে আমাকে সহযোগিতা করবে। আমরা এখানে প্রক্রিয়াকরণ সম্পর্কে আমরা জানবো বা এখানে জানা হয়ে থাকে, অর্থাৎ যে অংশটুকু তুমি তোমার জৈব রসায়ন অংশে পড়ে এসেছো, যে অংশটুকু তুমি তোমার জীব প্রাণীবিদ্যা অংশে পড়ে এসেছো, সেই অংশটুকু নিয়ে আমরা এখানে আলোচনা করব। অর্থাৎ এই প্রক্রিয়াকরণ বা প্রক্রিয়াজাতকরণ যে অংশটুকু রয়েছে সেখানে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, খাদ্য পুষ্টি বিষয় না আমাদের অনেক বড় একটা আলোচনা রয়েছে।
কারণ আমাদের এই বাংলাদেশের মানুষকে বেঁচে থাকার জন্য, তাদেরকে সুস্থভাবে বেড়ে ওঠার জন্য খাদ্য এবং পুষ্টির প্রয়োজন, এবং এই খাদ্য এবং পুষ্টির চাহিদা কিন্তু কৃষি পূরণ করে থাকছে। তাহলে এবং এই খাদ্য এবং পুষ্টির যে অংশটুকু আমরা এখানে আলোচনা করব, সেই অংশটুকু কিন্তু আমরা অবশ্যই আমরা আমাদের প্রাণীবিদ্যা অংশে আলোচনা করেছি, আমরা আমাদের উদ্ভিদবিদ্যা অংশে আলোচনা করেছি। তাহলে আমরা এখানে যে অংশগুলো আলোচনা করার চেষ্টা করছি, সেই অংশগুলো বেশিরভাগই আমরা অন্যান্য বিষয়গুলোতে ইতিমধ্যে আমরা আলোচনা করে এসেছি। এখন আমি যদি একটু সংক্ষেপে দেখার চেষ্টা করি যে কৃষির আসলে গুরুত্ব বা সম্ভাবনা কি রয়েছে। শিক্ষার্থীরা খেয়াল করো, কৃষির গুরুত্ব এবং সম্ভাবনার কথা যদি বলতে হয়, তাহলে আমাকে প্রথম যে কথাটি বলা প্রয়োজন বা যে কথাটি বলতে হয়, সেটি হচ্ছে, খেয়াল করে দেখো, আমার এই বাংলাদেশ ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের বাংলাদেশ। আমার এই বাংলাদেশ ১৯৭১ সালে যখন স্বাধীন হয়, তখন আমার এই বাংলাদেশে জনসংখ্যা ছিল ৭.৫ কোটি। শিক্ষার্থীরা, আজ ২০২০ সালে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটির কাছাকাছি। তাহলে এই অতিরিক্ত প্রায় ১০ কোটি জনগণকে খাদ্য দিচ্ছে কে? আমার বাংলাদেশের আয়তন কিন্তু বৃদ্ধি পায়নি, বাংলাদেশের মানুষ বৃদ্ধি পেয়েছে। সেই আনুপাতিক হারে আমার চাষযোগ্য জমির পরিমাণ কমে গেছে, আমার মৎস্য ক্ষেত্রের পরিমাণ কমে গেছে। কিন্তু তারপরেও আমি কিন্তু এই বাংলাদেশ থেকে এখন খাদ্য রপ্তানি করতে পারি, আমার বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করতে পারি। সেটি সেই কাজটুকু করছে শতভাগ এবং সম্পূর্ণভাবে কৃষি সেক্টর। তাহলে শিক্ষার্থীরা, তুমি ভালোভাবে যদি একটু নিজেকে উপলব্ধি করার চেষ্টা করো, তাহলে তুমি দেখতে পাবে কৃষি তোমাকে ঠিক কতটুকু অবদান দিয়ে যাচ্ছে। আমরা আমাদের মৌলিক চাহিদার কথা বলছি। মৌলিক চাহিদা বলতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষার কথা বলা হয়ে থাকে। শিক্ষার্থীরা, আমাদের এই যে মৌলিক চাহিদার কথা বলা হয়েছে, এই মৌলিক চাহিদা পূরণে, সর্বান্তঃকরণে এবং একমাত্র যদি কারো ভূমিকা বা অবদান থাকে, সেটি হচ্ছে কৃষি। কৃষির তার বিভিন্ন ক্ষেত্রের মাধ্যমে আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করে থাকছে। শিক্ষার্থীরা, আমরা প্রযুক্তির কথা বলেছি। প্রযুক্তি বলতে আমরা এখানে বোঝাচ্ছি কি ধরনের প্রযুক্তি। আমি রিবন রেটিং প্রযুক্তি শিখেছি, আমি মৌমাছি চাষ পদ্ধতি শিখেছি, আমি মাশরুম চাষ পদ্ধতি এখানে শিখছি, আমি উন্নত জাতের বীজ উৎপাদন পদ্ধতি শিখছি, আমি উন্নত জাতের পশু উৎপাদন পদ্ধতি শিখছি, কৃত্রিম প্রজনন পদ্ধতি আমি শিখতে পারছি, আমি বায়োফ্লক্স পদ্ধতি আমি শিখতে পারছি, আমি সমন্বিত মৎস্য চাষ প্রযুক্তি শিখতে পারছি। শিক্ষার্থীরা, আমার এই বাংলাদেশে এখন প্রতি বছর উচ্চতর শিক্ষা অর্জন করে শিক্ষিত বেকার যুবকের পরিমাণ অনেক হয়ে যাচ্ছে। সরকার যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আত্মকর্মসংস্থান। সরকার আমাদের বাংলাদেশের সকল মানুষকে কর্মক্ষম করার চেষ্টা করছে। সেজন্য কিন্তু পাঠ্যসূচিতে তোমাদের আত্মকর্মসংস্থান বা ভবিষ্যতে যেন তুমি কিছু করতে পারো, তোমাকে সেই ধরনের অনুপ্রেরণা দেওয়া হচ্ছে। তুমি হয়তো বা বলতে পারো যে এখান থেকে তো আমি পরিপূর্ণ প্রশিক্ষণ পাচ্ছি না। শিক্ষার্থী, এই বিষয়টি তোমাকে ঠিক অনেকটা এ ধরনের মোমবাতিতে যদি একটু আগুন লাগিয়ে দেওয়া হয়, মোমবাতি একা একাই জ্বলতে থাকে, ঠিক সেরকম তোমাকে জ্বালানোর মতো তোমাকে একটু আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়টির মাধ্যমে, যেন তুমি ভবিষ্যতে তুমি নিজেকে দাঁড় করানোর মতো, তুমি নিজেকে স্বাবলম্বী করার মতো কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারো। আমরা
এই কৃষির অবদানের মাধ্যমে আমরা এখন বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি। আমরা ধান রপ্তানি করছি, আমরা ফল রপ্তানি করছি, আমরা অন্যান্য উপাদানগুলো আমরা রপ্তানি করছি, আমরা মাছ রপ্তানি করছি, যার ফলাফল স্বরূপ কিন্তু আমরা দেশে অনেক বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পেরেছি। আমরা আমাদের অবসর সময়কে খুব ভালোভাবে কাজে লাগাতে পারি। আমার বাড়ির পাশে একটু ফাঁকা জায়গা আছে, এমন মানুষ হয়তোবা খুঁজে পাওয়া যাবে না যে হয়তোবা জীবনে কখনো একটি ফুল গাছ রোপণ করে নাই, একটি ফল গাছ রোপণ করে নাই। তাহলে আমার যদি এই জ্ঞানটুকু জানা থাকে, তাহলে কিন্তু আমি খুব সহজেই একটি ফুল গাছ রোপণ করতে পারি, একটি ফল গাছ রোপণ করতে পারি, আমার ফাঁকা জায়গায় কিছু সবজি গাছ আমি চাষ করতে পারি, যে সবজি হয়তোবা আমার পরিবারের পুষ্টি চাহিদা পূরণে সহযোগিতা করবে। শিক্ষার্থীরা, বর্তমান সবচেয়ে উন্নত এবং সবচেয়ে আধুনিক যে প্রযুক্তিটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে ছাদ বাগান। তুমি শিক্ষার্থী এই বিষয়টি সম্পর্কেও কিন্তু তুমি এখান থেকে জানতে পারছো। অর্থাৎ আমাদের বাংলাদেশের যতটুকু বনভূমি থাকা দরকার ছিল, আমাদের হয়তোবা ততটুকু বনভূমি নেই। সে কারণে সরকার, কৃষি বিভাগ সবাই আমরা ছাদ বাগানের প্রতি গুরুত্ব আরোপ করছি। যদি আমরা ছাদ বাগান থেকে যদি আমরা বৃক্ষ রোপণ করতে পারি, তাহলে ভবিষ্যতে অবশ্যই আমাদের অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে, আমাদের গাছের পরিমাণ বৃদ্ধি পাবে, আমাদের এই দেশটি অনেক ভালো, নির্মল এবং সুন্দর থাকবে। শিক্ষার্থীরা, এই ভালো, সুন্দর এবং একটি নির্মল বাংলাদেশের প্রত্যাশায় তোমাদের সকলকেই নিরন্তর শুভেচ্ছা।